আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কাচিরাম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। আমি ইতিপূর্বে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে কবিতার ক্লাস করেছি। আজকে আমি তোমাদের বাংলা গদ্যের ক্লাস করব। আমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছি এরকম একটা লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় তৈলচিত্রের ভূত। সে ভূতে বিশ্বাসী নয়, সে একজন বিজ্ঞানের ছাত্র ছিল। সে বিজ্ঞান এবং প্রযুক্তি দ্বারা বুঝিয়ে দিয়েছে যে ভূত বলে কিছুই নেই। এখানে নগেনের যে কারণে সব খাওয়ার কথাটা সে তার ছোট্ট গল্পের মধ্যে বুঝিয়ে দিয়েছে। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা গদ্যের মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মমতাদি এই ছোট গল্প নিয়ে আলোচনা করব। আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় একদম দরিদ্র সীমা নিচে থাকার পরেও সে গণিতের ছাত্র থাকা অবস্থায় সে বাংলা সাহিত্যের বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন। সে এখানে মমতাদি সম্পর্কে বলেছে যে একটি পরিবারে যখন কোনো কাজের লোক রাখা হয় তখন তার সাথে কীরকম আচরণ করা হয় সেই মানবিক দৃষ্টিগুলা তুলে ধরেছে। আমরা গল্পে যাওয়ার আগে লেখক পরিচিতি সম্বন্ধে জানার চেষ্টা করব। আমি তোমাদের শ্রেণী ক্লাসে অবশ্যই দেখিয়েছি এক নজরে কীভাবে আমরা মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে বিভিন্ন লেখক বা কবি পরিচিতি সম্বন্ধে জানতে পারি। আজকে আমি তোমাদের মমতাদির মানিক বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে মমতাদির মানিক বন্দ্যোপাধ্যায়। মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম 1908 সালে, মৃত্যুবরণ করেন 1956 সালে। তার জন্ম 1908 সালে 19শে মে ধুমকায়, সাঁওতাল পরগনায় ধুমকায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতৃদ্বয়ের নাম পিতার রাখা নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, আর তার ডাক নাম মানিক। আর আমরা সাহিত্যে যে নামটা পাই সেটা হলো শুধুই মানিক বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরদা সুন্দরী দেবী, এবং তাদের পৈতৃক নিবাস ছিল ঢাকার বিক্রমপুরী। তার শিক্ষা মানিক বন্দ্যোপাধ্যায় 1926 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং উচ্চ মাধ্যমিক 1928 খ্রিস্টাব্দে ওয়াইএমসিও মিশন কলেজ থেকে, সেটা বাঁকুড়া। সে ছিল গণিতের ছাত্র, সে বিএসসি গণিত, সেখানে সে অসমাপ্ত হয়। বন্ধুদের সাথে বাজি রাখার পর সে তার একটি অতসীমামি উপন্যাস গল্পগ্রন্থ রচনা করে। সেখানে তার বিএসসি ক্লাসে গণিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সে পড়াশোনা করে। তার প্রথম এই যে বিজ্ঞানের ছাত্র থাকা অবস্থাও তার কর্মজীবন শুরু হয় সম্পাদক হিসেবে। তিনি বঙ্গশ্রী পত্রিকার সম্পাদক ছিলেন এবং পাবলিসিটি অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল ফ্রন্টের প্রভিন্সিয়াল অর্গানাইজেশন দপ্তর সে কাজ করেছে। সেখানে আর প্রবৃত্তির লেখক সংঘ থেকে যুগ্ম সম্পাদক ছিল। মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য কর্মের সকল শাখায় তার অবদান আছে। সে ছোট গল্প, উপন্যাস,
সে ছিল বিখ্যাত। তার উপন্যাসের মধ্যে রয়েছে জননী, দিবারাত্রির কাব্য, এটা হচ্ছে তার উল্লেখযোগ্য একটি উপন্যাস। এটি ছাত্র বয়সে যখন লেখা হয়। পুতুল নাচের কথা, তার পদ্মা নদীর মাঝি, শহরতলি, গল্পগ্রন্থ, এর মধ্যে আছে অতসীমানী ও অন্যান্য গল্পের মধ্যে প্রাগৈতিহাসিক, সরীসৃপ। আমাদের এই মমতাদি গল্পটা তার সরীসৃপ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হলুদ পুরা হারানের নাচ জামাই, তিনি প্রবন্ধকারও ছিলেন। প্রবন্ধের মধ্যে লেখকের কথা, লেখক তার নিজের কথা দিয়ে প্রবন্ধ রচনা করেছেন। এই প্রাগৈতিহাসিক তার মৃত্যু হয় ৩রা ডিসেম্বর 1956 খ্রিস্টাব্দে কলকাতা। তাহলে এই মমতাদি গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেখানে কি বলেছে? অভাবে পড়ে গৃহকর্মী যখন আত্মমর্যাদা বোধ একজন ব্যক্তি, প্রগতিশীল ব্যক্তি মানবিক আচরণের জন্য অন্যের গৃহে কাজ করতে যায়, এবং তার আচরণ সম্পর্কে আমরা এই গল্পের মধ্যে জানতে পারবো। তাহলে এখানে আমরা জানতে পারবো আত্মমর্যাদা বোধ কি, তারপরে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, আমরা একজন কিভাবে করতে, লেখক কিভাবে করেছে, তার ছেলেবেলা, যে এই মমতাদি, তার নাম ছিল মমতা, তাকে ভামুন্দি বলার পর সে বলে ভামুন্দি বলো না, তুমি আমাকে মমতাদি বলো। এখন আমরা মূল গল্পে চলে যাই। মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া পড়ছি, মা কাছে বসে ফুলকপি উঠছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। নিঃসংকোচ আবেদন। বোঝা গেল সংকোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বয়স আর কত হবে? বছর 23, পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাটা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত ঘোমটা, ঈশ্বর বিশীর্ণ মুখে ঘাড় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষত চিহ্ন, আন্দাজে পড়া টিপের মতো। মা বললেন, তুমি রাখুনি? চমকে তার মুখ লাল হয়ে গেল। সে চমক আর লালিমার বার্তা বোধহয় আর হৃদয়ে পৌঁছল। কুমল স্বরে বললেন, বসো বাচ্চা। সে বসল না, অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবেন? আমি রান্না ছাড়া ছোট ছোট কাজ করব। মা তাকে জেরা করলেন। দেখলাম সে ভারী চাপা। মার প্রশ্নের সেটা জবাব দিল নিজে থেকে, একটি কথাও বলল না। সে বলল, তার নাম মমতা, আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, গলির ভিতরে 27 নম্বর বাড়ির একতলা থেকে সে থাকে। তার স্বামী আছে, তার একটি ছেলে। স্বামীর চাকরি নেই 4 মাস, সংসার আর চলে না, তাই সে পর্দা গেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এই তার প্রথম চাকরি, মাইনে। সে তা জানে না। দুবেলা রেঁধে দিয়ে যাবে, কিন্তু খাবে না। 15 টাকা মাইনা ঠিক করলো। এই হলো গল্প। আমি গল্প থেকে মূল আলোচনায় যাচ্ছি। তোমরা পরবর্তীতে কিছু বানান আছে, সেগুলো একটু খেয়াল করবে। যখন মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলেবেলার গল্প হিসেবে যখন মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্প রচনা করেছে, তখন মমতাদি নামক একটি মানুষ, যখন মানবিক আচরণ তার এখানে প্রধানতা ফুটে উঠেছে। সে গৃহকর্মী হিসাবে সে তাদের বাড়িতে কাজ করতে চায় এবং তাদের সাথে এভাবে মিশতে চায়। ছোট্ট লেখক পড়ুয়া তখন সে তাদের বাড়িতে কাজ করতে আসে, তাকেও সে নিজের পরিবারের আপন বলে মনে করে। তখন সে তার আনন্দিত হয়ে যায়, তার সাথে সে সময় কাটানোর জন্য তার পাশে পাশে ঘুরে বেড়ায়। কিন্তু মমতাদি বুঝতে পারে, সেখানে যদি প্রথমে তার সাথে মিশে বা তার সাথে কোনো রকমের ভাব বিনিময় করে, তখন তার
মা কি না বলে, সেজন্য সে নিজে সংকুচিত হয়। আসলে মমতাদির সংসারে অভাব আছে সত্য, তাই বলে তার আত্মমর্যাদা আছে, এবং আত্মমর্যাদা আছে বলেই সে আত্মমর্যাদা নিয়ে সে গৃহে কাজ করেছে, এবং সেখানে সে নিঃসংকোচে সমুন্নতভাবে সেখানে লেখক এবং তার মা তাদের পরিবারের সাথে মিশতে পেরেছে। এই হলো গল্পের মূল ভাব। আমাদের বাড়িতে অনেক গৃহকর্মী থাকে, তাদের সাথে আমরা ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব, তাদের সাথে মেশার চেষ্টা করব। আসলে স্কুল পড়ুয়া লেখক যখন ছোট্ট ছেলেবেলার কথা, সে সম্পূর্ণভাবে ভাবটা ফুটিয়ে উঠাতে পারে নাই। সে বলেছে যে তার ভিতরেই যে আত্মবোধ বা মনুষ্যত্ব ছিল সবগুলোই সে এখানে প্রকাশ করতে পেরেছে। দিদি, সে ভাঙন্তি বলেছিল, ভাঙন্তি বলাতে যদি তার মা রাগ করে, সে বলে না না খোকা, ভাঙন্তি বলো না, আমাকে দিদি বলে সম্বোধন করবে। তাই সে ছেলেটিকে সে নিজের ভাইয়ের মতো স্নেহ আদর করেছে। তাকে অতিথি আপ্যায়ন হিসেবে জীবনময়ের গলি থেকে নিয়ে লেবু দিয়ে তাকে আপ্যায়ন করা হয়, এবং শেষ পর্যন্ত বলেছে, খোকা, তোমার যদি খিদে পায় তুমি বাড়ি চলে যাও। তার এতটুকু প্রত্যাশা ছিল না। সে আবার লেখকের এই কথা বলেছে, সে তার স্বামীর চাকরি হলেও সে এই বাড়িতে চাকরি করবে, কেননা সে এই বাড়ির এই পরিবারের একজন হয়ে গেছে। এই গল্পের মধ্যে আমরা তার মমত্ববোধ ফুটে পাই। এখানে আমরা আরেকটু কিছু খেয়াল করি, যেমন মমতার এই গল্পে যেমন অভাব করে গৃহকর্মী নিয়োজিত হয়, ব্যক্তির প্রতি মানবিক আচরণগুলো আমরা জানতে পেরেছি। আর এই আচরণগুলো কার মধ্যে ফুটে উঠেছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতাদির মধ্যে কি ফুটে উঠেছে? ফুটে উঠেছে আত্মমর্যাদা বোধ, ফুটে উঠেছে সুন্দর ব্যবহার, মানুষকে কি মর্যাদার অধিকারী করতে পারে। আত্মমর্যাদা বোধ পৃথিবীর সুখ এবং শান্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে। আত্মমর্যাদা বোধ পৃথিবীর সুখ এবং শান্তি। আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তিরা সবসময় বাস্তববাদী হয় এবং সম্মান প্রত্যাশী হয় এবং স্নেহপরায়ণ হয়। এই সব গুণগুলো কার ছিল? মমতাদির ছিল। তাদের সুন্দর ব্যবহার, সে সুন্দর ব্যবহার প্রথমে করার চেষ্টা করে নাই, শুধু যা উত্তর দেওয়া হয়েছে, প্রশ্ন করা হয়েছে, তার উত্তরগুলো সে তার মার কাছে দিয়েছে। সে অতিরিক্ত কোনো কথা বলে নাই। যখন তার ব্যবহারের সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে উঠেছে, যখন তার মর্যাদার অধিকারী পেয়েছে এই মমতাদি, তার সুন্দর ব্যবহারের গুণে মানুষের সবার মানবিক দৃষ্টি অর্জন করতে পারে এবং সবার প্রিয় হয়ে ওঠে। আর এই সৌহার্দ্যপূর্ণ আচরণ, বিচক্ষণতা, কৃতজ্ঞতা বোধ, অভিযোজন প্রত্যাশী, অতিথিপরায়ণ, এই গুণগুলো এর মধ্যে থাকে। তোমরা বুঝতে পেরেছ যে মমতাদি এই সবগুলো গুণই মমতাদির মধ্যে ছিল। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু সে শ্রমিক, দুঃখী মানুষের কথা নিয়ে সে ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছে। তোমরা উপরের শ্রেণীতে গেলে পড়তে পারবে পদ্মা নদীর মাঝি, তারপরে আছে মাঝির ছেলে। এগুলোর মধ্যে কিন্তু শ্রমিক এবং খেটে খাওয়া মানুষের কথাই বলা হয়েছে। আর মমতাদি এটা তার বাস্তব উদাহরণ। এখন এই গল্প থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে, যেমন এই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম কি? তার ডাক নাম মানিক। তার সাহিত্যিক নাম কি? তার সাহিত্যিক নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এরকম তোমাদের গল্প থেকে প্রশ্ন আসতে পারে, মমতাদির বয়স কত ছিল? মমতাদি কোথায় থাকতো? মমতাদির ছেলের বয়স কত? তারপরে জীবনময়ের গলির অবস্থা কেমন ছিল? এরকম ছোট ছোট তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। আর কিছু কিছু বানান আছে, সেগুলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এই গল্পের মধ্যে কিছু কিছু বানান রয়েছে, সেগুলো হলো যেমন সংকোচ বানান,
সংকুচ। হ্যাঁ, তারপরে আছে শ্রান্তি, শান্তি। তারপরে আছে স্থির, মহিয়সী, মহিয়সী, মুহূর্ত, শ্রীহীন, এরকম আরো অনেক বানান এখানে রয়ে গেছে। সেই বানানগুলো তোমাদের খেয়াল করতে হবে। এই বানানগুলো আমাদের যেমন খেয়াল করতে হবে, এই জন্যই এর সাথে মিলে রেখে বিভিন্ন গল্প থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমাদের বিভিন্ন গল্প থেকে এই মমতাদি গল্পের সাথে মিল আছে এরকম গল্প আছে তোমাদের পাঠ্য বইয়ে, সেই গল্প থেকে তোমাদের উদ্দীপক সহকারে প্রশ্ন থাকতে পারে। সেখানে তোমাদের প্রশ্ন উত্তর এভাবে জানতে হবে যে প্রশ্নের উত্তরগুলো কিভাবে দেওয়া থাকবে। রবীন্দ্রনাথের যে আমরা গল্পগুলো পড়িয়েছি সেখান থেকে প্রশ্ন থাকতে পারে। তারপরে শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ, সেখান থেকে উদ্দীপকের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, কাজী নজরুলের উদ্দীপক থেকে প্রশ্ন থাকতে পারে। যাই হোক, তোমরা বিভিন্ন গল্প থেকে এর উদ্দীপক পড়ে তার মূল ভাব জেনে এই মমতাদি গল্পের ভিতরের যে মূল ভাবটা, স্নেহ প্রত্যাশী, আত্মবোধ, মমতা এবং সুন্দর ব্যবহার, এর সাথে মিল করে যে এর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, তার মানে মিল এবং অমিল, সেগুলো আমরা খেয়াল করব এবং দেখব। এর সাথে মিল করে আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় এই গল্পটা তোমরা পড়লে বুঝতে পারবে যে সেখানে মানিক বন্দ্যোপাধ্যায় কী বলতে চেয়েছেন। এই গুণগুলো আমাদের মধ্যে ফুটিয়ে ওঠার দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসটা উপভোগ করে এবং এই ক্লাসের সঠিক উত্তর দিতে পারো এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।